গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 25শে জুলাই আর এখন বাজছে ওই ধরো 7টা 39। তো আজকে আমার সকাল সকাল ওঠার কথা ছিল, কারণ আজকে দিব্যেন্দু অফিস যাবে না। তো আমার সকালে অনেক কিছু ডিউ কাজ আছে, এগুলো করবো বলে ভেবেছিলাম। কিন্তু কালকে সারা রাত্রি কারেন্ট ছিল না, 12:30 নাগাদ কারেন্ট গেছিলো। তো আমি ঘুমিয়ে গেছিলাম, কারণ এসি চলছিল, তো আমি ঘুমিয়ে গেছিলাম। দিব্যেন্দু ওর অফিসের কাজ কিছু করছিল ফোনের মধ্যে। তো তারপরে কারেন্টটা অনেকক্ষণ আসছিল না বলে ও ঘুমিয়ে গেছে। কিন্তু এত গরম করছে, আমার ঘুমটা ভেঙেছে তখন 1:45 নাগাদ। তারপরে গিয়ে সেই থেকে আর ঘুম হয়নি। আমি এবার 3:30 তখন বাজছে, তখন বাধ্য হয়ে মশারি খাটালাম, দিয়ে জানালাগুলো খুলে দিয়ে হাত পাখা নিয়ে, তো তার আগে হাওয়া করছি, কতক্ষণ আর হাওয়া করা যায়। তো সেই জন্য পরে মশারিটা খাটিয়ে নিলাম, নিয়ে জানালাটা খুলে দিয়ে তারপরে কি একটু ঘুমাতে পারলাম। তারপর ভোরের দিকে কারেন্টটা এসেছে, কিন্তু আর মানে সেরকম ভোল্টেজ নেই যে এসি চালানো যাবে। তো এই জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল, এই 7:30 বেজে গেছে। আমি জাস্ট এখন এই ব্রাশটা করে এসেছি, এখন ওই যে মুখে জল লেগে রয়েছে। আজ আমার অনেক কিছু ডিউ কাজ আছে, ভেবেছিলাম সেই সব কাজগুলোই করব। তো দেখা যাক কটা করতে পারি, কারণ তিশাদিনাদের তো এক্সাম চলছে, ওরা বেরিয়ে যাবে, দিব্যেন্দু নাইবা গেল অফিসে। রান্নাটা তো করতেই হবে, একটু দেরি করে বসাবো, হালকা পাতলা কিছু একটা করে দেবো, ওরা খেয়ে যাবে, তারপর পরে আমরা করবো। দেখা যাক, চলো। আমার ঘরে এসি চলে বলে মশারি খাটানোই হয় না। তিশাদিনারা মশারি খাটিয়ে শোয়, বাট আমরা শুই না। প্রায় মানে 1 বছরে বেশি হয়ে গেল, আগের বছর গরমকাল থেকে হয়নি, আবার এই আজকে খাটিয়েছি। কিন্তু এত গরম, পাখা ঠিকঠাক ঘুরছে না। দিব্যেন্দু দেখো মশারির বাইরে দিব্যেন্দু শুয়ে আছে। মশারিটা তাহলে আমি খুলে দিই, মশারির বাইরেই যখন আছে মশারিটা। আগে কিছু কাজ করে নিয়ে, যে কালকে বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নেব। আর আমি তো কালকে 8টার সময় খেয়ে নিয়েছিলাম, তো বাকি 3জন খেয়েছে হয়তো, এতে ওদের বাসনগুলো এখানে রাত্রে ধোয়া হয়নি, ওদেরগুলো এরপর ধুয়ে নিই। আর একটা জিনিস দেখায় তোমাদের, এই দেখো, এই কাঁচের বোতলটা আগে আমরা ইউজ করতাম জল খাওয়ার জন্য, ভেঙে গেছিলো। এর আগেও একটা ক্রাফটের কাজ করেছিলাম, সেটাও ভেঙে গেছিলো, এটাও ভেঙে গেছিলো। কোন জায়গাটা? এই জায়গাটা, এখানটা একটু কোনটা ভেঙে গেছিলো, বোঝা যাচ্ছে কি? এটা আমি ক্লে দিয়ে গার্ড করে দিয়েছি। আর এটা এই যে ক্লে দিয়ে আমি কাজ করেছি। এরপরে এগুলোকে আজকে রং করব, কালকে করে আমি এখানে শুকনো করতে দিয়েছিলাম। এখানে বুদ্ধর মুখ আঁকা আছে, আর কিছু নয়নতারা ফুলের মতো নিশ্চয়ই একটু ফুলের চেষ্টা করেছি। আর এখানে অশ্বত্থ পাতার মতো একটু পাতার ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। এটা কালার করব, পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের তারপর দেখাবো। চলো, অনেকটা তো দেরি হয়ে গেছে, ওই যে 40 বললাম। এরপরে চলো যাই, কাজগুলো শেষ করি, কতটা কি পারি, আবার তিনাদের এক্ষুনি পড়াতে আসবে।
বাসন গোছানো তো হয়ে গেছে, এরপরে মেথি জলটাও খেয়ে নিয়েছি। চলো এরপর ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, ভেতরটাও হয়নি বাইরেটাও হয়নি। ভেতরটা আগেই করে নিয়েছি, চা খেয়ে নিয়ে আগে ভেতরটা পরিষ্কার করেছিলাম আর এখন বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি। দুধটাও গরম করে নিয়েছি, দুধটা এখন ঠান্ডা হওয়ার জন্য টেবিলে রেখেছিলাম, কিন্তু এখানটা ঝাড়া হচ্ছে তো সব গুঁড়োগুলো নয়তো দুধের মধ্যে পড়বে। বাটিটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই হাতে করে ধরে গ্যাসের কাছে রেখে আসলাম। তারপর পরে এখানে টেবিলে এনে রেখে দেবো। ফ্রিজের উপরটাও বেশ নোংরা হয়েছিল, সেটাও অগোছালো হয়েছিল, অনেক জিনিসপত্র সব হাতের সামনে যা কিছু ছিল ওখানেই রেখে দিচ্ছিলাম। এখন একটু গুছিয়ে রাখি আর ধুলোও পড়েছে, সেগুলো একটু ঝেড়ে ঝুড়ে রাখছি। আর এই ইলেকট্রিক কেটলিটা প্রত্যেকদিন সকালবেলা তো তিনা জল গরম করে খায়, আগে গ্যাসেই করতো, এখন যেহেতু এটা নেওয়া হয়েছে তাই ওরা এটাতেই জল গরম করে খেয়ে নেয়, সুবিধাও হয় ওদেরও। ব্রাশ করতে করতে সুইচটা অন করে দেয় আর মুখ ধোয়া শেষ হতে না হতে জলটা গরম হয়ে যায়, তাই যাতে ধুলো না পড়ে তার জন্য একটা প্লাস্টিক ঢাকা দিয়ে রাখলাম। এরপরে অনেক কিছু তো ফেলার চেষ্টা করছি, কিন্তু যা ফেললে কি হবে, টেবিলের ওপর সবকিছু এনে তিনজনে মিলে রেখে দেয়। তারপর যখন খেতে বসা হয় বা টেবিলটা গোছানো হয়, টেবিল থেকে নিয়ে সব সোফায় আর নয়তো ফ্রিজের উপরে তুলে দেয়। এই কারণে সোফাটাও নোংরা হতে থাকে, ফ্রিজের উপরটাও এভাবে নোংরা হতে থাকে। নোংরা ঠিক বলবো না, বোঝা হতে থাকে। ফ্রিজের ওপরটা তো অনেকটাই পরিষ্কার করে দিয়েছি। এরপরে চলে ফ্রিজ ম্যাগনেটগুলো যেগুলো ছিল সেগুলো সব সরিয়ে দিলাম। এরপরে ফ্রিজের পাল্লাটা আর দুদিকটা একটু পরিষ্কার, বডিটা একটু পরিষ্কার করে নিই। আর এদিকে ফ্রিজের ডিপ ফ্রিজে অনেকটা বরফ জমে গেছিলো, তাই জন্য ফ্রিজটাকে একটু বন্ধ করে রেখেছি। সুইচ না, ভেতরে যে সুইচটা থাকে ওই ভেতরের সুইচটাই অফ করে রেখেছি। বরফটা একটু গলে গেলে তারপরে ওটা ঠিক করে দেয়, ওটা অটোমেটিক্যালি ওই সুইচটা অন হয়ে যাবে, তখন আবার চলতে শুরু করবে। তো পিছনে অনেকটা জল জমে যায়, তো আর জলটা ওই ওভারফ্লো হতে থাকে ওই বাস্কেটটা থেকে, তাই জন্য একটু ফ্রিজটা সামনের দিকে আগিয়ে এনেছি যাতে দেখতে পাই যে জলটা কতটা ভরেছে, তাহলে সেই অনুযায়ী ফেলে দেওয়া যাবে। বডিটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। চলো এরপর সব ফ্রিজ ম্যাগনেটগুলো লাগাবো না, কয়েকটা লাগাবো, সেগুলো একটু মুছে লাগিয়ে নিই। যে দুটো ফ্রিজ ম্যাগনেট লাগানো ছিল ওই দুটোই আমরা কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম, বাকিগুলো সব কেউ না কেউ গিফট দিয়েছে, সেগুলো এখানে লাগানো হয়েছে। এখন এই ফ্রিজটা তো মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এরপর চলো সোফাটা এরপর গিয়ে গোছাই। আর আমার ঘরের একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এই সোফা। কোনো সময় আমি দেখলাম না সোফাটা গোছানো আছে, সারা সময় এরকম, সবসময় এক্ষুনি দেখবে গোছাবো, আবার বিকালকে দেখবে এরকম বোঝা হয়ে গেছে। দেখতে থাকো তোমরা। এখন যে জামাগুলো দেখছো এগুলো আয়রন করতে দিতে হবে। দুদিন আগেই কাচা হয়েছে, কিন্তু একসাথে অনেকগুলো না হলে তো আর আয়রন করতে দেওয়া যাবে না, তাই জন্য এই জামা দুটো এখানে এখন রাখা থাক, আর এই লেগিংসটা ভাঁজ করে এইটা আলমারিতে তুলে দেবো। চলো এখন তো সোফাটা মোটামুটি গুছিয়ে দিয়েছি, এরপরে যা কিছু কাচতে দেওয়ার আছে বা আলমারিতে রাখার আছে সেগুলো সব নিয়ে যে জায়গার জিনিস জায়গায় করে দিই, তারপর ঝাঁটটা দিয়ে দেবো। এখন আবার ঝাঁট দেওয়াও শুরু করে দিয়েছি। চলো ঝাঁটটা দিয়ে নিয়ে তারপরে এরপরে ব্রেকফাস্ট বানাতে হবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ও আমার ভিডিও দেখে আমার পাশে আছো তাদের সকলকে অনেক ধন্যবাদ। প্লিজ তোমাদের চেনা পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ দিব্যেন্দু বাড়িতে আছে আর প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই ভেবেছি খিচুড়ি বানাবো। আর খিচুড়ি যদি এখন বানাতে যাই তাহলে তিনা স্কুলে যাওয়ার সময় খেয়ে যেতে পারবে না, তাই পরেই বানাবো যাতে ওরা এক্সাম দিয়ে এসে খেতে পারে। তাই একটু হেভি ব্রেকফাস্ট করার জন্য এখন কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, দই কর্নফ্লেক্স, আর একটু দিব্যেন্দু ফ্রুটস কেটে দিয়েছি, ওই যে কালকে ফ্রুটস নিয়ে এসেছিলো সেগুলোও কেটে নিয়েছে। দিব্যেন্দু খেতে বসে গেছে, এটা আমার। তিনা এখন যেহেতু ওরা টিউশন পড়ছে, ওরা উঠে আসুক, তারপরে ওরা খেয়ে তারপর এক্সাম দিতে চলে যাবে। তিনাদের সাথে আমরাও বেরোবো, গাড়িটা নিয়ে বেরোতে হবে, গাড়ির পলিউশন পরীক্ষা করার আছে, তো সেই জন্য দিব্যেন্দুর সাথে আমাকেও যেতে হবে। যাওয়ার সময় তিনাকে স্কুলে ড্রপ করে দিয়ে আমরা চলে যাব। এখন কটা বাজছে, এই ঘড়িটায় তো 1:10, বাট এমনি বাজছে 12:37। এখন করবো রান্না। দিব্যেন্দুর সাথে একটু বেরিয়েছিলাম, এই যে এখানে সবজি কেটে রেখে গেছিলাম,
আর ব্রেকফাস্টের বাসন কোসন এখানে রয়ে গেছে, ধোয়া হয়নি। দিশাদিনাকে নিয়েই বেরিয়েছিলাম গাড়িটা একটু পলিউশন করতে, দিব্যেন্দুর সাথে বেরোনো হয়েছিল। চলো এরপর গিয়ে আজকে খিচুড়ি বানাবো। তো খিচুড়িটা একটু গরম গরম নাহলে ভালো লাগবে না, তাই জন্য দেরি করে এখানে ভাজাভুজি হবে খিচুড়ির, এটা খিচুড়ির সবজি। চলো রান্নাটা বসাই। দিশাদিনা তো আবার 2টোর সময় চলে আসবে, 2:10-15 নাগাদ এসে তো খেতে হবে। 1 ঘন্টার মধ্যে আমাকে বাকি রান্নাটা করতে হবে। চলো রান্নাটা করি ঝটপট, রান্না করে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাবলাম রান্না করেই তোমাদের সাথে একবারে কথা বলবো, তারপর ভাবলাম না কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই এখানে কড়াই জ্বালিয়ে নিয়েছি, এতে মুগ ডালটা ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর এইদিকে গোবিন্দভোগ চাল আর মুসুর ডালটা একটু ধুয়ে নিয়েছি। আমি 2 রকম ডাল দিয়েই করি। চলো এটা তাহলে জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিই, আর এটা ততক্ষণ ভেজে ধোয়ার জন্য ঠান্ডা হতে দিই। হাঁড়িতে চাল আর মুসুর ডাল তো সেদ্ধ হতে দিয়েছি, আর ওখানে তো মুগ ডালটাও ভাজা হয়ে গেছে। কুকারে একটু জল দিয়ে একবারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ধুয়ে নেবো। তো তার আগে কড়াইটাতে চলো আগে সব ভাজাভুজিগুলো করে নিই, যেগুলো খিচুড়ি দিয়ে খাওয়া হবে। তো আগে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, পাঁপড়টা আগে ভেজে নেব, তারপরে ওই তেলটা একটু কমিয়ে নিয়ে এক এক করে আলু ভাজা, বেগুন ভাজা এগুলোও সব করে নেবো। তারপরে খিচুড়িতে যে সবজিগুলো দেবো সেগুলো পরে ভাজবো, আর শেষে তো একবারই মশলাটা করব। কথা বলতে বলতে তো পাঁপড়টা ভাজা হয়ে গেছে। এরপরে যে একটু বাটিতে তুলে রাখি তেলটা, কারণ পাঁপড় ভাজতে গেলে তো একটু বেশি তেল লাগে, বাট আলু বেগুন ভাজতে গেলে তো অতটা তেল লাগবে না। তাই জন্য অল্প তেল একটু রেখে দিয়ে কড়াইয়ে এখন একটা বাটিতে হলুদ আর নুন নিয়ে নিচ্ছি, এর মধ্যে আলুগুলো দিয়ে ওতে নুন হলুদটা মাখিয়ে নেব। এই যে বাটিটার মধ্যে এরপর আলুগুলো নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, তবে মনে হচ্ছে একটু নুন কম আছে, ওটা একটু দিয়ে নিতে হবে, তাই সেটা একটু দিয়ে নিলাম। আর আলুগুলো তো অনেকক্ষণ কাটা হয়েছিল, 11টার আগে কেটে রেখে তারপর গেছি, 11টার সময় বেরিয়েছি। তো আলুগুলো তো একটু শুকনো শুকনো হয়ে গেছিলো বলে একটু জলও দিয়ে নিলাম, যাতে নুনটা ওর মধ্যে ঢুকতে পারে, মানে আলুগুলোর মধ্যে। এখন মাখানো হয়ে গেছে, চলো কড়াইটার মধ্যে এরপর দিয়ে দিই। তবে একবারে সব আলুগুলো কড়াইয়ে ধরবে না, আর একবার দিতে হবে। এখন এখানে পাঁপড়টা ওই যে প্লাস্টিকে ভরে নিয়েছি, ওটাতে পেপার দিয়ে মুড়ে রেখেছিলাম। এরপর একটু খিদে পেয়েছে হালকা, তাই একটা পেয়ারা ছিল সেটা কাটলাম, একটু বড়ই পেয়ারাটা ছিল, হাফ আমি নিয়েছি, হাফ দিব্যেন্দ্রের জন্য রেখে দিয়েছি। আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আবার একটু কোথায় বেরোলো, আসুক তারপরে ওকে দেবো। বাকি আলুগুলো কড়াইয়ে দিয়ে নিয়েছি, আর এখন এই বেগুনটা মাখিয়ে নিচ্ছি। তবে এতে একটু চিনিও দিয়েছি নুন হলুদের সাথে, কারণ এখনকার বেগুনগুলো খুব একটা স্বাদ লাগে না, একটু চিনি দিলে কম তেলও টানে আর একটু স্বাদও লাগে। এই বেগুনগুলো আসলে তরকারি খাওয়ার জন্য, ভাজা খাওয়ার জন্য নয়, তাই ভাজা খেতে গেলে তো এরকমই স্বাদ হবে। আর বাটিটার মধ্যে যতটুকু জল ছিল ওর মধ্যে তো চিনিটাও ছিল, তাই এর মধ্যে ঢেলে দিলাম কড়াইটার মধ্যে। এখন ঢাকা দিয়ে চলো একটুখানি পেঁয়াজ কেটে নিই, এর সাথে একটু ডিমও ভাজবো। তাই বেগুনগুলো এখন ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিই। আমার পেঁয়াজ কাটাও হয়ে গেছে, এরপরে একটা একটা করে ডিম ভেজে নেব। যেহেতু কড়াইটার মধ্যে চিনির জলটাও দিয়েছিলাম, তাই একটু কালো কালো হয়ে গেছে, তা ওতে কিছু অসুবিধা নেই, অনেকক্ষণ ধরে তো ভাজা হয়েছে, তাই চিটে হয়তো যাবে না ডিমটা। দেখা যাক, তারপরে যদি চিটে যায় তাহলে ঝুরি ভাজা করে নেবো, মানে ডিমের ভুজিয়া। না, তবে কড়াইয়ে চিটে যায়নি, ভালোই ভাজা গেছে। এরপর চলো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এরপর সবজিগুলো ভেজে নিই, এটাও সেদ্ধ হতে দিয়ে দেবো, আর তারপরে মশলাটা কষিয়ে নেবো। হাঁড়ির চাল ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, তারপরে নামিয়ে রেখে কুকারেতে মুগ ডালটাও সেদ্ধ করে নিয়েছি। এখন ওই সবজিগুলো আবার কুকারে দিয়ে দিলাম। এরপরে চলো মশলাটা করে নিই। খিচুড়ি এমনিও সময় সাপেক্ষ রান্না, তো হাঁড়ির মধ্যে একটা একটা করে সেদ্ধ করলে ভালো হতো পরপর, কিন্তু সেটার তো আমার কাছে সময় নেই। আমার কাছে 1 ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ তিশাতিনা স্কুল থেকে ফিরে এসেই খাবে। তো সেই জন্য কুকারে না সেদ্ধ করলে আমি সময়ের মধ্যে রান্নাটা শেষ করে উঠতে পারবো না। এখানে কড়াইয়ে তো আমি তেল দিয়ে তাতে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, এখন একটু তেজপাতাও দিয়ে দিলাম। পরে কাঁচা লঙ্কা দেবো, সেটাও ঝালের জন্য, তো ফোড়ন হিসাবে দিয়ে দিই, তাহলে একটু ভাজা হয়ে যাবে, আগে থেকে সেদ্ধও হয়ে যাবে। তাই জন্য 4-5টা মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি। চলো এটা ততক্ষণ ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি টমেটোটা কেটে নিই। আদা বাটা আর টমেটো এর মধ্যে দেবো।
এই যে টমেটো এখন দিয়ে দিয়েছি, এরপরে টমেটোটা গলার জন্য একটু নুন দিয়ে দিলাম। চলো টমেটোটা একটু নাড়িয়ে নিই, তারপরে আদা বাটাটা নিয়ে আসবো। এই যে আদা বাটাটা দিয়ে নিয়েছি, এরপরে চলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে চলো হলুদ গুঁড়ো আর গোটা জিরে যেহেতু দেওয়া আছে তাই আর জিরে গুঁড়ো দেবো না, শুধু ধনে গুঁড়ো দিলাম। এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তার আগে একটু জল ঢেলে নিই, নাহলে মশলাটা পুড়ে যাবে। জল যেহেতু দিয়েছি আর পুড়ে যাওয়ার ভয় নেই, আর টমেটোগুলো এখনও শক্ত আছে, তাই একটু ঢাকা দিয়ে দিই। ওদিকে কুকারে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, তাই কুকারটা নামিয়ে দিয়ে এখন একটু সয়াবিন সেদ্ধ হওয়ার জন্য একটা বাটি বসিয়েছি খিচুড়িতে দেবো বলে। আর এদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে, খিচুড়িটা একবার নাড়িয়ে নিচ্ছি তলায় বসে যাচ্ছে কিনা সেই জন্য। দুরকম ডাল দেওয়া আছে তো তলায় বসে যাওয়ার ভয় একটা থাকবে, তাই এখন হয়ে গেছে মশলাটাও। এরপর চলো এই গ্যাসটাতে আমি খিচুড়িটা বসিয়ে দিই, দিয়ে এরপরে মশলাটা ওর মধ্যে ঢেলে ওটা এবার নাড়াতে থাকি। দেখে মনে হচ্ছে খিচুড়িটাতে একটু জলও দিতে হবে, আর কড়াইটাও একটু মশলা লেগে রয়েছে, তাই সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে ওই গ্যাসটাতেই বসাবো কড়াইটা। একটু জল দিয়ে দেবো, তাহলে গরমও হয়ে যাবে, আবার মশলাটাও কড়াই থেকে ধোয়া হয়ে যাবে। তবে তার আগে দাঁড়াও, কুকারটা থেকে সবজিগুলো আগে দিই, আবার সবজি দেওয়ার আগে যদি জল দিয়ে দিই তাহলে আবার সবজি দেওয়ার পর আরও বেশি পাতলা হয়ে যাবে। তবে ভাবছি কড়াইটার মধ্যে একবারে কুকারের সবজিগুলোও ঢেলে দেবো, কড়াইয়ে যে মশলাগুলো রয়েছে সেটা ওই সবজির মধ্যে লেগে যাবে, একবারে তারপর ঢেলে দেবো। এরপরে যদি জল লাগে তখন আলাদা করে গরম করে দেওয়া যাবে জলটা। কুকারে বাষ্প কমে গেছে, তাই একটু চেক করে নিলাম যে সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে হয়ে গেছে, তাই জন্য এখন ঢেলে দিলাম কড়াইটার মধ্যে। এরপরে একটু সব মশলাগুলো গায়ে লাগিয়ে নিই, সবজি দিয়ে ঢেলে দিই। এরপরে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে ফুটে এসে গায়ে ছিটকে এসে গায়ে পড়লেই সেখানে একদম ফসকা হয়ে যাবে। এবার সবজিটাও মিশিয়ে নিই খিচুড়ির সাথে, তারপরে কড়াইটা বসিয়ে নিয়ে আমি একটু ভাবছি সয়াবিনটাও একটু ভেজে দেবো নুন হলুদ দিয়ে, নাহলে ওটাও একটা কেমন স্বাদ লাগবে, শুধু নুন দিয়ে তো ফোটানো আছে, মানে সেদ্ধ করা আছে। খিচুড়ির সাথে যদি অনেকক্ষণ ফোটার সময় পেত তাহলে অসুবিধা ছিল না, খিচুড়ির মশলাটাও ওর মধ্যে ঢুকে যেত, কিন্তু বেশিক্ষণ তো ফোটার সময় পাবে না, তলায় বসেও যাচ্ছে, তাই জন্য একটু নুন হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভেজে নিয়েছি। এরপর এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। চলো এরপরে ভালো করে মিশিয়ে নিই, আর অল্প একটুকু ফোটাবো, কারণ তলায় লেগে যাচ্ছে আর কি, আর নাড়তেও অসুবিধা হচ্ছে যেহেতু কড়াইটা হাঁড়িটা ভর্তি হয়ে গেছে। এদিকে তো প্রায় রান্না কমপ্লিট, আর ওইদিকে দিব্যেন্দু দিশাদিনাকেও আনতে চলে গেছে। এখন 2:30 বেজে গেছে। স্কুল থেকে আসার পরে ওদের তো সবারই খিদে পেয়ে গেছিলো, দিব্যেন্দুরও পেয়ে গেছিলো, আর ওর অফিসের কাজও আছে, তাই ও তাড়াহুড়ো করে খেয়ে উঠে গেছে। আর দিশাদিনা আসার পর থেকেই বলে খিদে পাচ্ছে খেতে দাও, তাই সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, তখন আর কোনো ভিডিও করা হয়নি। এখন আমি যেহেতু ধীরে সুস্থে খাচ্ছি, তিনা খেয়ে উঠে বলে তোমার একটু ভিডিও করে দেবো, আমি বললাম ঠিক আছে। চলো আমি তাহলে খেয়ে নিই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।